এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা ইনফিমাম হচ্ছে 1 ইন্টু হাফ প্লাস এরপরেও এখানে 1 এবং 2 এর মাঝামাঝি একটা ধরে নিলাম 1.5 নাম্বারটা, এই যে নাম্বারটা 1.5 ধরে নিলাম, 1.5 ইন্টু হাফ, একটা দুইটা তিনটা চারটা হয়েছে। সো 1 2 3 তিনটা হবে হচ্ছে 1.5 যোগ 1.5 এর অর্ধেক হচ্ছে 75, 0.75 is less than, sorry, greater than 2। বুঝাইতে পারছি যে হচ্ছে লোয়ার রাইমান সাম অফ P1 is less than এইটা। যদি এখন P1 P2 ইকুয়াল ধরো তাহলে কিন্তু এই দুটো ইকুয়াল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সো এই দুইটা সমান অথবা কি হবে যদি এই কনসিডারেশন করি। ঠিক উল্টা কেসে আপার রাইমান সাম এটা হয়ে যাবে উল্টা। যে কোনো কেসের ক্ষেত্রে যদি চিন্তা করো P2 ইজ গ্রেটার দেন, এই দুইটা কমন রিফাইনমেন্টের জন্য, কমন রিফাইনমেন্টের মধ্যে আপার রাইমান সাম হচ্ছে যেহেতু সুপ্রিমাম নেওয়া হয় ম্যাক্সিমাম ভ্যালু নেওয়া হয়, ম্যাক্সিমাম ভ্যালু যতগুলা ছোট 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 নেওয়া হবে এর সাথে মাল্টিপ্লিকেশন করলে আর কমে যায়, গুণ করলে যত ম্যাক্সিমাম সাথে গুণ করবা কমে যাবে, যত কম থাকবে পয়েন্ট তত ভ্যালু বেশি আসবে, এটা নর্মাল কনসেপ্ট। সো এই দুইটা 1 এবং 2 থেকে আমরা পাই হচ্ছে lower Riemann sum of P1 is less than upper Riemann sum P2 পার্টিশনের জন্য। এখন P2 যদি ফিক্সড রাখো, দ্যাট মিন্স P2 যদি ফিক্সড রাখো এবং সুপ্রিমাম যদি নাও, সুপ্রিমাম হচ্ছে আমরা কোন কেসে পাই, ওভারঅল P1 এর উপরে, P1 লোয়ার রাইমান সামের উপরে যদি তুমি সুপ্রিমাম নাও, এটার উপরে যদি সুপ্রিমাম নাও তাহলে তুমি পাবা হচ্ছে লোয়ার রাইমান ইন্টিগ্রাল, এটা হচ্ছে লোয়ার রাইমান সাম। লোয়ার রাইমান সামের মধ্যে যদি তুমি সুপ্রিমাম নাও, রাইমান সাম কোনগুলো আছে, রাইমান সামের মধ্যে হচ্ছে ধরো এটা একটা পার্টিশনের জন্য, এটা একটা পার্টিশনের জন্য, প্রত্যেকটা কেসের জন্য আসলো। এখন এটার মধ্যে সুপ্রিমাম নিচ্ছ, সুপ্রিমাম হচ্ছে আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট, যদি P2 ফিক্সড রাখো একটা, টেকিং সুপ্রিমাম লোয়ার আপার বাউন্ড, আপার গুণ ওভারঅল P1 এর উপরে, এখন এটা কিন্তু P1 এর জন্য, জাস্ট একটা কেসের জন্য, P1 এর জন্য তুমি কনসিডার যদি করো তাহলে এইটা পাবা হচ্ছে, এই পার্টটা তুমি পাবা কত, পাবা হচ্ছে লোয়ার রাইমান ইন্টিগ্রাল। রাইমান ইন্টিগ্রালও অবশ্যই এইটার উপরে এটা থেকে ছোট হবে, স্বাভাবিক বিষয়, যদি তুমি সুপ্রিমাম নাও। আবার এটার মধ্যেও যদি তুমি ইনফিমাম নাও P2 এর উপরে প্রত্যেকটা পয়েন্টের জন্য, তখনও তুমি যে আপার রাইমান ইন্টিগ্রাল পাবা এটা তুমি বড় পাবা। ঠিক আছে? জি স্যার। এই যে দেখো ডারবক্স থিওরামটা আসলে পরীক্ষায় আসে কি আমি জানি না, আমি এই থিওরাম যেভাবে আছে এটা তুমি ওইভাবে পড়বা, কিন্তু ডারবক্স সামের মধ্যে এখানে একটু ভুল আছে, এই যে এখানে হচ্ছে এল হবে, দেখো তোমাদের বইয়ে কিরকম আছে আমি জানি না, আমার বইয়ে এখানে এল হবে, এটা সুপ্রিমাম, তো এটা হচ্ছে সুপ্রিমাম, এটা হচ্ছে লোয়ার রাইমান ইন্টিগ্রালের ডেফিনিশন, এটা হচ্ছে আপার রাইমান ইন্টিগ্রালের ডেফিনিশন। সুপ্রিমাম অফ লোয়ার রাইমান সাম, ইনফিমাম অফ আপার রাইমান সাম, এটা সাম এটা ইন্টিগ্রাল, এটা সাম এটা ইন্টিগ্রাল, এটা সাম এটা ইন্টিগ্রাল, মাথায় রাখবেন সাম এবং ইন্টিগ্রালের মধ্যে আলাদা করে ফেলেও না। এটা পরীক্ষায় আসুক আর না আসুক, আমি তোমাদের আমার মতন করে একটু পড়াই। দেখা হচ্ছে এখানে যা আছে না সবই, এই যে এখানে যে টার্মগুলো ধরছে এই টার্মগুলো সবই চলে আসবে আমার এখানে,
তবে তোমরা পরীক্ষা দিবে এইভাবে। এই টার্ম পুরোটা বোঝার জন্য যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি লাগবে, আমি পয়রা টয়রা দেখলাম যে আমি আমার মতন যদি মানে একটু মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দিয়ে পড়াই তাহলে তোমার এখানে বুঝতে অসুবিধা হবে না। খুবই এই লাইনগুলো তোমরা পাওয়া যাবা আস্তে আস্তে। দেখো আমি পড়ানোর চেষ্টা করি, হচ্ছে এখানে যা আছে সবই, কিন্তু একটা কেস দেখাবো, দুইটা কেস দেখাবো না কখনোই। আগে স্টেটমেন্টটা লাগবে, স্টেটমেন্ট আগে বোঝার চেষ্টা করি। স্টেটমেন্ট কি বলছে, যদি f is bounded function on closed interval ab, একটা ফাংশন যদি বাউন্ডেড হয়, ইম্পর্টেন্ট কথা, বাউন্ডেড ফাংশন হয়, দেন corresponding to every epsilon greater than 0 there exists a delta greater than 0 such that upper Riemann sumটা অবশ্যই লেস দেন যে আপার রাইমান ইন্টিগ্রাল আছে এর সাথে সামান্য একটা পজিটিভ নাম্বার যোগ করার পরে যে ফলাফলটা আসবে ওই ফলাফল থেকে আপার রাইমান সামটা ছোট হবে। লজিক কি বলে? লজিক বলে আপার রাইমান সাম হচ্ছে সুপ্রিমাম ইনটু ডিসটেন্স, সুপ্রিমাম ইনটু ডিসটেন্স, সুপ্রিমাম ইনটু ডিসটেন্স। আপার রাইমান ইন্টিগ্রালটা কি বলে? আপার রাইমান ইন্টিগ্রাল বলা হচ্ছে লিস্ট ইনফিমাম অফ আপার রাইমান সাম। আপার রাইমান সাম গুলার মধ্যে এখানে একটা, এই যে আপার রাইমান সাম আছে, আপার রাইমান সামের মধ্যে একটা দুইটা তিনটা প্রত্যেকটা পার্টিশনের জন্য তুমি পাবা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল। এটার মধ্যে কি বলছেন, লয়ার বাউন্ডের গ্রেটেস্ট ভ্যালু, গ্রেটেস্ট লয়ার বাউন্ড EINF নিতে হবে। এই যে লয়ার বাউন্ড আছে এটা কিন্তু সবগুলো হচ্ছে আপার রাইমান সাম অফ অল পার্টিশনস, সকল পার্টিশনস এর জন্য আপার রাইমান সাম। এখন এটার মধ্যে যে লয়ার বাউন্ড আছে এটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম, এইটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন f of x dx। এই ইন্টিগ্রেশনের সাথে যদি তুমি সামান্য একটু এপসাইলন যোগ করো তাহলে এটা বড় হয়ে যাবে। কারণ কি, এইটা পুরাটাই হচ্ছে এতটাই ছোট ছোট ডিফারেন্স, এর মধ্যে তুমি যদি একটা সামান্য একটু পজিটিভ নাম্বার যোগ করো কিনা, এই যে যে লয়ার সামটা পাইলা সকল পার্টিশনের জন্য আপার রাইমান সাম, আপার রাইমান সামটা যে পাইলা, আপার রাইমান সাম পাইলা, এই আপার রাইমান সামটা তো একটা পাবা, একটা তো রাইমান, এই যোগ করে যোগ করে যোগ করে একটা রাইমান সাম পাবা, এই রাইমান সামটা ছোট হবে। এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। পরের স্টেটমেন্টটা উল্টা কেস। এখন ফর অল পার্টিশন পি উইথ পি, যেখানে এটা হচ্ছে নর্ম অফ পি হুইচ রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম ডিস্টেন্স অল এক্স আর, এটা আমরা হচ্ছে নর্ম অফ, এটা হচ্ছে ওই যে ডিস্টেন্স গুলো আছে ছোট ছোট যে ডিস্টেন্স গুলো আছে ওই ডিস্টেন্স গুলার ম্যাক্সিমাম, এই যে এটা আমরা পড়েছি এগুলার ডিস্টেন্স গুলার ম্যাক্সিমাম হচ্ছে নর্ম অফ পি। ঠিক আছে, এটা আমাদের স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট আমাদের ওয়ান সাইডেড স্টেটমেন্ট, এফ হচ্ছে বাউন্ডেড এবং নর্ম অফ পি লেস দেন ডেল্টা। আমাদের প্রুফ করতে হবে আপার রাইমান সাম অফ পি এফ লেস দেন আপার রাইমান ইন্টিগ্রাল এফ ডিএক্স প্লাস এপসাইলন, এটা প্রুফ করতে হবে। আমরা ওয়ান সাইডেড প্রুফ চিন্তা করি। এন্ড প্রুফটা কিভাবে আসে, লজিক দেয়া চিন্তা করো। আমরা জানি কি, বাই দ্য ডেফিনিশন অফ আপার রাইমান ইন্টিগ্রাল, আপার রাইমান ইন্টিগ্রাল হচ্ছে ডেফিনিশন INF equals to UPF, ইনফিমাম লোয়ার বাউন্ডের মধ্যে গ্রেটেস্ট। এখন কিছুক্ষণ আগে যা বললাম, আমি যদি
এটার মধ্যে যদি আমি সামান্য একটু যোগ করি f(2) পরিমাণ, তাহলেও তো এই নট বিলং টু ইনফিমাম অফ আপার রামেন সামের মধ্যে থাকবে না। নট বিলংস টু থাকবে না কেন? কারণ এটা বড় হয়ে, মানে এই টার্মটা বড় হয়ে যাবে। দ্যাট মিনস আমরা অন্তত একটা পার্টিশন পাবো। ধরলাম ওই পার্টিশনটা হচ্ছে P1 এ x0 x1 xr xn, একটা পার্টিশন পাবো, যার জন্য যদি তুমি রাইমান সাম নাও অফ P1 এর জন্য, which is less than আপার রাইমান ইন্টিগ্রাল f dx প্লাস f(7/2) হবে। এটা আমরা পাবোই। এখন আমরা কনসিডার করে নিলাম আরেকটা পার্টিশন P। পার্টিশনটা হচ্ছে এর মধ্যেই a y0 yr yn, এই পার্টিশনটা ধরলাম। পার্টিশনটা ধরা পরে আমরা একটু কিছু ক্যালকুলেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। এটা হচ্ছে a, এটাকে ধরলাম হচ্ছে y1 y2 yr -1 yr, এটাকে ধরলাম হচ্ছে yn-1, এটা হচ্ছে yn। এটা বোঝার জন্য খালি। এখন এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য তো আমরা এই পার্টিশনের জন্য আমরা আপার রাইমান সাম বের করতে পারি। এই পার্টিশনের জন্য, এইটা স্পেসিফিক একটা পার্টিশন, এই পার্টিশনের জন্য আমরা একটা আপার রাইমান সাম বের করতে পারি। আপার রাইমান সাম কি হচ্ছে? এই ইন্টারভ্যালের সুপ্রিমাম ধরলাম m1 আর ডিসটেন্স হচ্ছে y1 মাইনাস y0। এরকম করে প্রত্যেকটা কেসে আমরা বাই করতে পারি। m r এর জন্য yr-1 yr যোগ m n সংখ্যকের জন্য yn-1 yn, এটা আমরা বের করতে পারি। এখন যদি এই টার্মের মধ্যে আমরা একটা রিফাইনমেন্ট নেই, ধরলাম রিফাইনমেন্টটা হচ্ছে P2, যা কিনা P1 ইউনিয়ন এই যেটার সাথে P1 এর ইউনিয়ন হবে। যদি এটা হয় তাহলে কি দাঁড়ায়? এটা আমরা একটা রিফাইনমেন্ট ধরে নিলাম। এই রিফাইনমেন্টটা কোথায় আছে দেখো, আমরা রিফাইনমেন্ট কিন্তু এই যে এখানে আছে P2 = P ইউনিয়ন P1 রিফাইনমেন্ট ধরে নিয়েছি, কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেশন করব না। এই রিফাইনমেন্টের জন্য তারা হচ্ছে এখানে 2kp-1 ডেল্টা এই টার্মটা বসায় দিছে। আমার কথা হচ্ছে এই যে 2kp-1 ডেল্টাটা এটা কেন বসাইলো? এইটা করার জন্য আমরা 1/1 কনসিডার করব। আমি একটু শর্ট করি বুঝার জন্য। যদি তুমি
একটু ইমাজিন করো, আমরা পাইছি আপার P1 F এর জন্য, P আর F এর জন্য একটা আপার রাইমান সাম পাইছি। এখন একটা ডিফাইনমেন্ট ধরলাম P2 যা কিনা P ইউনিয়ন x0 xr xn which is P1। এই P1 এর জন্য তুমি ক্যালকুলেশন করতে করতে প্রত্যেকটা, তুমি যদি ইন্ডিভিজুয়াল প্রথমে x1 এরপরে x2 পয়েন্ট নাও, এরপরে যদি x3 নাও, এরপরে xn-1 পর্যন্ত টোটাল p মাইনাস, ধরি এখানে p সংখ্যক পয়েন্ট আছে প্রত্যেকটা, তাহলে তোমার p-1 সংখ্যক পয়েন্টের জন্য তুমি ইন্ডিভিজুয়াল কেসের জন্য আপার রাইমান সাম বাইর করতে পারবা। এখন এটা কিভাবে ক্যালকুলেশন করে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আমরা 1 নাম্বার কেস ধরলাম P2 রিফাইনমেন্টটা হচ্ছে P ইউনিয়ন একটা পয়েন্ট xr পয়েন্ট ধরে নিলাম। এইটার জন্য আমরা আপার রাইমান সাম বাই করতে পারি। আপার রাইমান সাম অফ P2, আপার রাইমান সাম। এখন দেখো এখানে আপার রাইমান সামের জন্য আমরা সবগুলা সেমই পাবো, জাস্ট একটা জায়গায় একটু ঝামেলা হবে। এখানে একটা পয়েন্টটা নিছি xr, কোথা থেকে নিছি পয়েন্টটা নিছি হচ্ছে P1 থেকে। P1 থেকে পয়েন্ট নিয়ে আমরা এই রাইমান সামটা করার পরে সবগুলো টার্মই কাটা যাবে, এখানে নেওয়ার পরে সবগুলো টার্মই কাটা যাবে। যখন তুমি বিয়োগ করবা P F মাইনাস P2 F বিয়োগ করবা, তখন সবগুলো টার্মই কাটা যাবে এক্সেপ্ট এই কয়টা টার্ম বাদে। MR YR মাইনাস YR মাইনাস 1। এখন এই যে এখানে যে আমরা সুপ্রিমাম তো নিব, এখানে এই সুপ্রিমামটা আমরা ধরে নিলাম, এই সুপ্রিমামটা ধরে নিলাম W1 WR1 আর এটার জন্য আমরা সুপ্রিমাম ধরে নিলাম W, এটা তোমাদের কোশ্চেন হইতে পারে। এন্ড কাটাটা আমরা দেখা দিচ্ছি প্রত্যেকটা কেসের জন্য সমান। M1 Y0 Y1, দেখবা এটার সাথে এটা ক্যান্সেল যাচ্ছে, এরকম করতে করতে জাস্ট সবগুলো টার্ম লেখার পরে দেখো সবগুলো টার্মই কাটা যাবে এক্সেপ্ট MR Y-1 মাইনাস WR1 XR YR-1 WR2 YR মাইনাস XR, এরকম একটা কিছু পাবা যদি সবগুলো টার্ম ক্যান্সেল করার পরে এই টার্মটুক পাবা। এখন এই টার্মটুক পাওয়ার পরে তুমি ক্যালকুলেশন করার পরে সরাসরি তুমি পাবা হচ্ছে MR মাইনাস WR2 YR মাইনাস XR প্লাস MR WR1 ইন্টু XR মাইনাস YR-1, এরকম তুমি পাবা। এখন তোমার যে কন্ডিশন দেওয়া আছে, সিন্স F ইজ বাউন্ডেড, যদি বাউন্ডেড হয় তাহলে F ইজ, এটা হবে K লেস দেন ইকুয়ালস টু K হবে। এবং আমরা কি জানি
WR এবং MR both are supremum which is include in AB এর মধ্যে থাকবে। AB এর মধ্যে থাকলে, যেহেতু AB এর মধ্যে থাকে, তাহলে আমরা K থেকে WR MR প্লাস K করতে পারবো। এইটুক কিভাবে আসতেছে? এইটুক আসতেছে হচ্ছে MR হচ্ছে বড়টার জন্য আর WR হচ্ছে ছোট করে ফেলছি। ছোট করার জন্য সুপ্রিমামও তোমার একটু ছোট হয়ে যাবে। সো সুপ্রিমামটা এই কন্ডিশন স্যাটিসফাই করে এবং এখান থেকে আমরা পাচ্ছি 0 লেস দেন ইকুয়ালস টু MR মাইনাস WR লেস দেন 2K। পাওয়ার পরে আমরা যে জায়গায় ছিলাম, PF মাইনাস ইউ P2F লেস দেন 2K হয়ে যাবে। কারণ কি আছে, এই যে MR এটা 2K থেকে ছোট হবে, সো এখানে তোমার 2K এসে পড়তেছে। 2K YR মাইনাস YR মাইনাস 1 পর্যন্ত আসবে। এইটা কি আসতেছে? এই পার্টটা হচ্ছে P লেস দেন ডেল্টা। সো আমরা Pটাকে লিখতে পারি ম্যাক্সিমাম অফ ডেল্টা R। সো আমরা এই টার্মটাকে ডেল্টা দ্বারা যদি রিপ্লেস করি তাহলে আমরা পাচ্ছি 2K ডেল্টা। এই সেই 2K ডেল্টা, যে 2K ডেল্টা কিনা এখানে ইউজ করছে 2K ডেল্টা। বাট আমি তোমার কিছুক্ষণ আগে বলছি এইটা হচ্ছে একটা পয়েন্টের জন্য, এটা হচ্ছে একটা পয়েন্টের জন্য। যদি তুমি আরেকটা পয়েন্ট নাও আবার পাবা 2K ডেল্টা। এরকম তুমি P-1 সংখ্যক পাবা। 2P-1 সংখ্যার জন্য 2P-1K ডেল্টা তুমি পাবা। এই যে সেটা 2K ডেল্টা P-1 এই টার্মটা পাবা। এখন আমাদের জানা আছে কি? জানা আছে হচ্ছে P2 equals to P1 ইউনিয়ন P। এটা আমরা প্রত্যেকটা কেসের জন্য পাইছি। সো আমরা P2 রিফাইনমেন্টের জন্য আপার রাইমান সাম অফ P2 ইজ লেস দেন আপার রাইমান সাম অফ P1 পাবো। এটা আমরা পাবো। যদি এটা আমরা পাই তাহলে আমরা সরাসরি লিখতে পারি ইউ PF লেস দেন আপার রাইমান সাম অফ F প্লাস 2P-1 K ডেল্টা। এখন এখান থেকে আমরা লিখতে পারি, যদি তুমি এটার ইনফিমাম নাও রাইমান সামের, তাহলে তুমি পাবো হচ্ছে রাইমান ইন্টিগ্রাল আপার রাইমান ইন্টিগ্রাল F dx 2P-1 K ডেল্টা। এর মধ্যে তুমি যদি চুজ করো ডেল্টা ইজ লেস দেন এপসাইলন বাই 4P-1, তাহলে তুমি পাবা হচ্ছে A B F dx plus epsilon by 2 plus epsilon by 2 and finally তুমি পাবা হচ্ছে UPF less than A থেকে B F dx plus epsilon। এখন সিমিলার ওয়েতে তুমি লোয়ার রাইমান সামের জন্য করতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা কি এইভাবে দিবা কিনা? তোমাদের এইভাবে দেওয়ার দরকার নাই, তোমাদের জাস্ট এই জায়গাটা তুমি পড়াইতে যখন যামু, এই যে P1 the partition P1 has P1 point excluding the end points AB which was delta such that এই কন্ডিশনটা যাতে অ্যাপ্লাই করে। তোমরা এর আগে আমরা অনেকবার কোশ্চেন করি স্যার এগুলা কোথা থেকে আসে কোথা থেকে আসে। এখন এই যে একটা যে এটার ব্যাকগ্রাউন্ড 2K P-1 ডেল্টা,
এই টার্মটা যে হচ্ছে আমরা ε/2 পাইছি, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিগত 10 পাতা। আমি কি তোমাদের এখন বুঝাইতে পারছি যে এই যে এই টার্মটা যে কোথা থেকে আসছে, এটার জন্য তোমাকে হিউজ কমপ্লেক্স ক্যালকুলেশন করে আসতে হবে। এজন্য প্রুফটা ছোট করার জন্য আমরা সবসময় এই টার্মগুলা চুজ করে নিই। ঠিক আছে, সো এই টার্মটা চুজ করার পরে আমরা এখানে যদি তুমি ডেল্টা আর পি কন্টেন্স সাম অফ মানে সাম পার্টিশন পয়েন্টস এক্স আর বিলঙ্গিং টু P1 এর মধ্যে, সো P2 ইজ দ্য রিফাইনমেন্ট অফ রিফাইনমেন্ট মানে কমন রিফাইনমেন্ট হবে P এবং P1 এর, দেন P2 ইজ ফাইনার দেন P1, P2 is finer than P1 and contains at most P1 additional points। এই যে দেখো additional points আরো যোগ করবে, যেমন P2 এর মধ্যে আমি যখন x1 x2 xn-1 পর্যন্ত যোগ করছি, সো এডিশনে এতগুলো পয়েন্ট যোগ হয়। এতগুলো যোগ হইলে আমরা লিখতে পারি এই যে P, সুতরাং এই পুরা টার্মটা লিখতে পারি। এই টার্মটা আসার জন্য ওই ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন আমরা লিখতে পারি। হ্যাঁ, এই যে যাদের মাথার উপর দিয়ে গেতেছে, সো তোমরা এই পার্টটুকু একটু দেখে নেবা। এখন এই মানে রাইমান ইন্টিগ্রাল গুলা এক্সামে একটু কম আসে, খুবই কম আসে। এইটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি পড়ানোর কারণ হচ্ছে ইন ফিউচারে তোমরা যখন রাইমান ইন্টিগ্রেশন নিয়ে অ্যানালাইসিস করবা, যখন ইন্টিগ্রেশনে কিছু পার্ট হচ্ছে রাইমান ইন্টিগ্রেশন লাগে, তখন এই কনসেপ্টগুলা ইউজ হয়। ঠিক আছে, সো আমি এই পরীক্ষাগুলো কনসেপ্ট মানে আজাইরা এগুলা মানে ধরো হচ্ছে এগুলো মুখস্থ বসানো লাগে অনেক সময়, এই জায়গাগুলো পুরোটাই মুখস্থ বসায় দেওয়া লাগে। সো এই টার্মগুলো আমি পছন্দ করি না, যে হচ্ছে তোমরা চেষ্টা করবা বুঝার জন্য। ঠিক আছে, সিমিলারলি এই টার্মটুকু তুমি লোয়ার রাইমান সামের জন্য তুমি পাবা। আজকে যেহেতু সবগুলা মাথার উপরে দেওয়া গেছে, এখন যদি আমি আরেকটা নতুন কিছু পড়াই, তাহলে এটা তোমাদের আরো মাথার উপরে দেওয়া যাবে সহজগুলাও। সো সহজগুলো যাতে আমাদের মাথার উপরে দিয়ে না যায়, আজকে ক্লাসটা হচ্ছে জাস্ট মাথার উপরে দিয়ে যাওয়ার মতনই। মোটামুটি ভাবে এই টার্মগুলো আমি আমার মতন করে একটু স্টাডি করে বের করছি, যাতে করে এই টার্মগুলা এইগুলা কিভাবে আমরা পাই, এগুলা জাস্ট তোমাদেরকে মানে একটু টাচে রাখার জন্য। ঠিক আছে, এখন তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে এই থিওরামটা পড়া, এর একটা পড়া, থিওরাম 2 আর 3, এইটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। এইটা পড়ার পরে আমরা নেক্সট থিওরাম পড়াবো হচ্ছে স্টেটমেন্ট। এটা একটা থিওরাম পড়াবো, এটা ইম্পর্টেন্ট একটা থিওরাম আছে। এই থিওরামটা হয়তো মানে এটা বড় হইলেও ছোট ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন গুলো বোঝা যায়। এরপরে হচ্ছে থিওরাম 5, 6, 7 এগুলো পড়াবো। এরপরে থিওরাম 10 পড়াবো। থিওরাম 10 এর পরে হচ্ছে থিওরাম 13 পড়াবো। এরপরে এক্সাম্পল কিছু আছে, এক্সাম্পল গুলো তোমরা 1, 2, 3, 4, 5, 6 আছে, 5-6টা এক্সাম্পল আছে। ওই 5-6টা এক্সাম্পল করলেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আজকে। এখন হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে আমরা যখন স্যার মানে এমনি ফিজিক্যালি ক্লাস করতাম, তখন ক্লাসে ধরেন স্যার আমরা 60-70% বুঝতাম। এরপরে আমরা না পারলে আমাদের হলে গিয়ে বন্ধুদের কাছে জিজ্ঞেস করতাম। কিন্তু স্যার এখন এমন একটা পরিস্থিতি যে বন্ধুদের কাছে তো স্যার সেভাবে বলতে পারি না কিছু। আর তখন আমরা স্যার হচ্ছে গুগল অথবা ইউটিউব এর সাহায্য নেই। দেখা যাচ্ছে স্যার অধিকাংশ ক্ষেত্রে আমরা থিওরাম গুলো একটু বুঝতে কষ্ট হয়, তখন স্যার ইউটিউব হচ্ছে থিওরাম গুলো অন্যভাবে প্রুফ করা হয়েছে। মানে আমরা যদি ওরকম ভাবে দেই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, সমস্যা তোমার হবে। এই যে আমি যে থিওরামটা পড়ায় দিলাম, এই থিওরামটা বুঝানোর জন্য কিন্তু আমি তোমাদের রেফারেন্স করলাম হচ্ছে এখান থেকে। কারণ কি, থিওরাম তুমি গুগল বলো ইউটিউব বলো, তারা এক একটা এক এক কনসেপ্ট ইউজ করে। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিসের জন্য তোমরা হিউজ ভিডিও পাবা। ওই ভিডিওগুলো তুমি যদি ওইভাবে ইনসার্ট করতে চাও, তাহলে অসুবিধা পড়ে যাবা তোমরা নিজেরাই। কারণ অনেকগুলো কনসেপ্ট আছে কি, ওই কনসেপ্টগুলো তোমার এটার সাথে তোমার অ্যাডজাস্ট হবে না, তোমরা এটা কোথা থেকে আসলো ওই কনসেপ্টগুলো ডেসক্রাইব করা হয় না। ঠিক আছে, সো সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমি তোমাদের মানে সাজেস্ট করব, এবং এটা বলতে হবে যে হচ্ছে রিয়েল অ্যানালাইসিস বলো, যে কোনো ফাংশনাল অ্যানালাইসিস বলে,
ম্যাথমেটিক্সের যে কোনো টার্মই বলো না কেন, সবগুলো টার্মই তুমি কনসেপ্টই তুমি ইউটিউবে পাবা অন্যভাবে। এখন ওইগুলো দিলে তো আর হবে না, তোমাকে যে বইয়ের থেকে রেফারেন্স বুক দেওয়া হয় ওই বইয়ের থেকে ওইভাবে পড়াটাই বেটার, এবং আমি মনে করি এটা ঠিক আছে। আদারওয়াইজ তুমি এতগুলা কোথা থেকে পড়বা? তুমি এটা থেকে লেখলা, তুমি এটা থেকে লেখলা, তুমি এখন কাটটা ঠিক হবে কাটটা ঠিক হবে না, এটা নিয়ে পরে কিন্তু ঝামেলা হতে মার্ক কিন্তু আরো কমে যাবে। কারণ তুমি একটা কনসেপ্ট লিখলা, আমি ওইটা সারাদিন পড়ে পড়ে বের করলাম, কিন্তু কিছু কিছু জায়গায় আছে তুমি কনসেপ্ট ক্লিয়ার করলা না, এর রিয়েল অ্যানালাইসিস এর কনসেপ্টের সাথে যাবে না, হয়তোবা তোমার ওইটা টপোলজির সাথে চলে যাবে, মানে সিঙ্গেল ভেরিয়েবল টপোলজি, অথবা তোমার ওই টার্মটা চলে যাবে হচ্ছে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে, অথবা তোমার হচ্ছে ডিসক্রিট কেস বলো, অথবা অন্য ভেক্টরের ক্ষেত্রে চলে যেতে পারে, যে কোনো জায়গায় তোমার চলে যেতে পারে, কারণ ম্যাথমেটিক্স একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। সো কোন কানেকশন দিয়ে তুমি বুঝাই দিবা, ওই কানেকশন যদি এই টপিকসের সাথে আবার না মিলে, তখন কিন্তু তুমি ওই জায়গাটা জিরো পাবা। জি স্যার, বুঝতে পারছি, এই জন্য হচ্ছে স্যার জিজ্ঞেস করলাম, মানে অনেক হ্যাঁ, ভিডিও তো স্যার। অনেক ভিডিও আমি নিজেও দেখি, হ্যাঁ। তোমার বলবো কি, আমি নিজেও সেকেন্ড ইয়ারে যখন পড়তাম আমি প্রচুর ভিডিও দেখতাম, ভিডিও দেখে দেখে বোঝার চেষ্টা করতাম, তবে অনেক হেল্পফুল। তুমি এটা দেখো, এইরকম ভাবেই আমি যেভাবে পড়াচ্ছি এরকম ভাবে তুমি অনেক ভিডিও পাবা, একেবারে হুবহু এই যে এই ফরম্যাটেই ভিডিও আছে। আবার অনেক ভিডিও আছে যে ফরমেশন গুলা আমি এতদিনে যা পড়াইছি সবই ওই ফরমেশন করেছে। আমরা যেভাবে পড়াই এটা হচ্ছে বাচ্চাদের পড়ার মতন, ওয়ার্ল্ডে কোনো অনার্স এইভাবে পড়ায় না, সোজা হিসাব। আমাদের সিস্টেমটা তার সহজ একটু, আর অনেক ওরা সোজা, তো অনেক বই। সোজা ইন্ডিয়ান জি সিস্টেম। স্যার। ইন্ডিয়ানরা ধরো দিল্লিতে বলো অথবা হায়দ্রাবাদ বলো, এরা কিন্তু আবার আমেরিকান স্টাইলে পড়ায়। কলকাতা আছে না, কলকাতার থেকে যেগুলা ওই জিস নিয়ে ধরো চোথা টোথা মিলায় টিলায় বাংলাদেশ পড়ায়, বাংলাদেশ থেকে আবার চোথা মোথা নিয়ে ওই যে এর থেকে আর কোনটা ছোট মোটো দেশ আছে যেখানে পড়াশোনা হয় না, ওই সব জায়গায় নিয়ে এগুলো পড়ায়। আমি অনেকগুলা ভিডিও দেখছি, তোমার ভিডিওগুলোর মধ্যে আমি হিসাব করে দেখলাম, এমনকি সাইবেরিয়ার কথাও যদি তুমি চিন্তা করে, যেখানে কিনা পানির খুব অভাব, ওখানেও এডুকেশনের মানটা আমাদের থেকে অনেক ভালো, বাস্তবিক এটা কিন্তু। আর এই ট্রেনটা চালু করে দিছে আমাদের মানে প্রিভিয়াস কিছু আছে, একেবারে স্কুল থেকে শুরু করছে, স্কুল থেকে ব্যাকগ্রাউন্ড মানে আমাদের বেসিকটা যা আছে আস্তে আস্তে নষ্ট হইতে হইতে ইন্টারমিডিয়েট, এরপরে হচ্ছে অনার্সে ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে করতে এটা যদি তুমি বলো যে ইউনিভার্সিটি স্যাররা পড়ায় না, কথাটা আসলেই আমার কাছে যৌক্তিক মনে হয় না। এই ব্যাকবোন আমি তোমার যদি ক্যালকুলাসে অর্ধেক থেকে পড়ানো শুরু করি, তাহলে তোমার মাথার উপরে দিয়ে যাবে। যেমন ফাংশনের ডেফিনিশন পড়ানো কোনো যৌক্তিক কারণই নেই, কারণ তুমি কোথায় কোথায় পড়ে আসছো, ক্লাস 9-এ ফাংশনের ডেফিনিশন পড়ে আসছো, তোমাকে কেন আমি ইন্টারমিডিয়েটে ফাংশনের ডেফিনিশন পড়াবো? কোন পারপাসে? একটা যুক্তি দেখাইতে পারবা? কখনোই না। এমনকি তোমার ওই যে রোলস থিওরেম মিন ভ্যালু থিওরেম কখনোই অনার্সের ইনক্লুড হওয়া উচিত না, কারণ সবগুলো ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো, আমি কেন তোমার এগুলো পড়াবো? কিন্তু আমাদের স্যাররা দয়াবশ্যত হইয়া অনার্সে কি করে আবার শুরু থেকে শুরু করে। জি স্যার। যেমন পিডির কনসেপ্টটা অনেকটা তুমি ইন্টারমিডিয়েটে বলো, ইয়ের থেকে বলো, ছোট ছোট জায়গা থেকে তুমি পাইতো না। পিডির যে কনসেপ্ট আছে এখানে তুমি একটা দুইটা ডেফিনিশন পড়ায় সরাসরি রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাবে। বাইরে কিন্তু এইভাবেই পড়ায়, বাইরে আমরা যেখান থেকে পড়া শেষ করি ওরা ওখান থেকে শুরু করে, কারণ তারা কখনো রিপিটেশনে যায় না। 9, 8, 9, 10, 11 মানে 8, 9, 10 যে মানে আন্ডার মানে গ্রাজুয়েশনের নিচেরটা যে আছে, মানে আন্ডার গ্রেডে মানে গ্রাজুয়েশন আন্ডার গ্রেডে ঢুকবা, ওই আন্ডার গ্রেড ঢুকার আগে যে কটা কোর্স আছে ওই কোর্সগুলো কখনো রিপিট করে না, এই জন্য তারা আগায় যায়। আর আমাদের কাজ হচ্ছে তোমরা 9-এ পড়ে আসো নাই ভালো মতো করে, ইন্টারমিডিয়েটে পড়ে আসো নাই ভালো মতো করে না করে না, এখন আমাদের কিছু ওই ডেরিভেটিভ করানো লাগে। তুমি দেখছো হয়তো বা ডিফারেন্সিয়েশন তোমাদের মূলনীয় অন্তরীকরণ করায়, দেখছো না মূলনীয় অন্তরীকরণ করায়, তোমরা মূলনীয় জি অন্তরীকরণ স্যার। পরীক্ষাও আসে, কিন্তু ইহো জিন্দেগিতে তুমি দেখছো ইন্টারমিডিয়েটে একবার ফুল মূলনীয় অন্তরীকরণ করার পরে আবার অনার্সের ফার্স্ট ইয়ার এসে পুরো অর্ধেক বই ধরে তুমি মূলনীয় অন্তরীকরণ করতেছো। হ্যাঁ স্যার, এটা আমাদের তোমরা শিক্ষা আগাবা, ব্যবস্থার দোষ। ঠিক আছে? এই শিক্ষা ব্যবস্থার সব সব দোষ ঘাড়ে কাঁধে দেওয়া পরে ইউনিভার্সিটির টিচারদের, ইউনিভার্সিটি টিচারদের দোষ হচ্ছে তারা সর্বশেষে সার্টিফিকেটটা দেয়, সর্বশেষে সার্টিফিকেট দেয়, এজন্য করে এদের সব নষ্ট করে ফেলছে।
আর যদি কেউ যদি তোমার একবার মাঝখান থেকে পড়াইতে যায় তাহলে ওই স্যার ভালো না। আমি তোমাদের একটা ঘটনা বলি, এই যে আমাদের যে আরিফ মানে কুয়েটের একজন স্যার ছিল, উনি আবার এগুলা খুব মেনটেন করতো। ওই ক্লাসটা কি করতো স্যারে, ধরো অনার্সের ফার্স্ট ইয়ারে যা পড়ে আসছো সেকেন্ড ইয়ারে রিপিট করবে না, সেকেন্ড ইয়ারে যা পড়ে আসছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কখনোই রিপিট করবে না, রিপিট না করে থার্ড ইয়ার থেকে মানে একেবারে যেখান থেকে শুরু ওখান থেকে শুরু করবে। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টের একটাও ক্লাসে বুঝতো না, স্যার পড়াইতে পারে না, স্যারের ক্লাসে সবাই ফেল করতো। আর আমি যদি অন্য করে পড়াইতে যাই তাহলে তোমরা সবাই গণহারে ফেল করবে, স্যার পড়াইতে পারে না, কই থেকে কি পড়ায় এটা আমরা বুঝি না। কিন্তু মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে তোমার যে সেকেন্ড ইয়ারটা পড়ে আসার কথা ছিল, ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা ছিল, তোমরা পড়ে আসো নাই। কেউ জি যদি স্যার। ভুলবশত পড়ে ফেলাও, ভুলবশত পড়ে নিতে ওইটা পরীক্ষার পরে তোমরা ওইটা ফেলে দাও বমি করে, মানে সেকেন্ড ইয়ারে উঠছো একেবারে আবার রিনিউ রিফ্রেশ, একেবারে বাচ্চা কিন্টার গ্রেডিং স্টুডেন্ট আছে, কিন্টার গ্রেডিং স্টুডেন্ট মানে মাথার মধ্যে কিছু নেই, নতুন করে আবার সব ঢুকাও, এরপরে আবার পড়াও। তাহলে কেমন করে তুমি চিন্তা করো যে হচ্ছে তোমার এই যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পড়াবে, কখনোই সম্ভব না। সো এটা থেকে বের হওয়ার পন্থাটা কি, এটা থেকে বের হওয়ার একমাত্র পন্থা হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি করে করে, এমন কি আমাদের যে টিচাররা আছে যারা একটু মানে চেঞ্জ হতে হবে পড়ার যে ডিরেকশনটা, এটা সময় সাপেক্ষ বিষয়। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে হচ্ছে কিভাবে একটা স্টুডেন্টকে একটু আরো এনরিচ করা যায়। এনরিচ তখনই করা যাবে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। তোমরা যদি রেসপন্স না করো তোমাদের ক্লাস ওইভাবেই চলে যাবে, হয়তো বা মার্কস টার্কস পাইলে ইটি পাইলে, কিন্তু জিন্দিগিতে কিছু শিখতে পারবে না, বিদেশেও যাইতে পারবে না। ওই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক বছর 20-25 জন করে যায়, আর তোমরা একজনও যাবে না। জাহাঙ্গীরনগর থেকে প্রত্যেক ব্যাচ থেকে একজন আমেরিকা যায় না, আর ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক ব্যাচ থেকে 20 জন করে আমেরিকা যায়। জি স্যার, আমাদের দুর্বলতা আছে বলেই তো আমরা স্যার তো। দুর্বলতারা ধরো, এই যে জিআরই ইনভায়রনমেন্টটা তো তোমার তো স্যাররা করে দিবে না, এটা তোমাদের নিজে নিজে করতে হবে। এখন স্যার আমাদের কোনো বড় ভাই নেই, ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম যখন গেছে তখনও তাদের কোনো বড় ভাই ছিল না। সো বড় ভাই যদি তুমি নিজে হইতে পারো তাহলে তুমি আরো 10টা স্টুডেন্টকে টানতে পারবা। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবতা। আর ঢাকা ইউনিভার্সিটি বয়স অনেক তো এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে টিচার এবং স্টুডেন্ট দুইজনকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিপার্টমেন্টের চেহারা চেঞ্জ করতে হয়। যাই হোক, এবার অনলাইনে ক্লাস হওয়াতে অনেক কিছু আমি তোমাদের মানে করতে পারি নাই, এটা আমার ঠিক আছে, কারণ অনলাইনে আমি চাই না যে এই বই পড়াবো, আমি চাইছিলাম যে অন্তত একটু এই জায়গা থেকে সরে আসি, তোমাদের নিজেদের মাধ্যমে রিয়েল অ্যানালিসিসটা অনেক ইন্টারেস্টিং, যে প্রত্যেকটা টপিকসে আমি চাইছিলাম যে তোমরা নিজেদের মতন করে বলো। আর এত স্টুডেন্টের মধ্যে তোমরা যদি শেয়ারিং মাইন্ডেড হও তাহলে তোমরা শিখতে পারবা, আদারওয়াইজ কখনোই শিখতে পারবা না। যাই হোক, আমরা ডারবক্স থিওরেমটা বেশি মানে আসে, খুব একটু কম আসতে পারে, আমি জানি না পরীক্ষায় আসে কিনা। তোমরা বিগত 5 বছর পরীক্ষার প্রবলেম মানে কোশ্চেন গুলো সলভ করবা। এখন তোমাদের যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে তোমাদের যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে ক্লাসরুমে, শনি আর রবি, রবিবার দিন কি কি ক্লাস আছে? রবিবারও কি কোনো ক্লাস নাই? হ্যাঁ স্যার, রবিবারে ক্লাস থাকে তো আমাদের। তাহলে রবিবারে আমাদের ডেটটা যে দিলা শনি রবি 2 দিন, তাহলে তো হবে না, তাহলে তোমরা একটা শুক্র শনি দাও। রবিবারে অন্যান্য স্যারের ক্লাসে তো আমি নিতে পারবো না পরীক্ষাটা। স্যার রবিবারে স্যার এটা আমরা ম্যানেজ করে নিবনি স্যার, আমরা রবিবারে দিবনি, সমস্যা নেই। না তোমরা সবগুলা স্যার আমার ই দেব লাগে ওই স্যার পরীক্ষা না নিয়ে। না স্যার, আপনার বিষয়ে বলবো না, ওই স্যার আরেকজন আছে শুধু রবিবারে। কয়টা ক্লাস আলামিন রবিবারে? স্যার, 2টা? হ্যাঁ 2টা স্যার, তো ওইটা আরেকটা ম্যানেজ করে নিবনি স্যার, এটা সমস্যা নেই। মানে আজকে আছে আর 11:30 ক্লাস আছে, এরপরে ক্লাস কার? এরপর আলামিন স্যারের। আলামিন স্যার। আমার মনে হয় না ক্লাস টাইমে এটা নেওয়া ঠিক হবে, কারণ এটা হচ্ছে এথিক্সের বাহিরে, বুঝছো? আর তোমরা যদি ম্যানেজ করতে পারো তাহলে নিব, আদারওয়াইজ যদি এরকম হয় ওই ক্লাস না টাইমে স্যার, আপনার কাজ দেখাবো না। কজ মানে কি, তোমরা এটা করা যাবে না, এটা হচ্ছে রুলস এর বাহিরে। আমি তোমাদের রবিবারে আমি ক্লাস তোমাকে আটকাইতে পারি না, কারণ অন্যান্য স্যারের এটা সমস্যা হতে পারে, এটা রুলস। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে পরীক্ষাটা আমরা তো ওনার ক্লাসটা ক্যান্সেল করবো না, আমরা ওনার ক্লাসটা হয়তো অন্যদিন শিফট করবো আর কি, একদিন এটা ম্যানেজ করে নেবো আর কি স্যার।
আচ্ছা ঠিক আছে, তোমরা যদি দিতে চাও তোমরা Thank you, দিতে ভাই। পারো, বাট আমি এটা মানে কখনো পক্ষপাত না। তোমরা যদি শেষ মুহূর্ত বলো আমি একদিন পিছায় দিব, মানে আগায় দিব শুক্রবারে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা জানাবো নি আজকে আপনাকে, আমরা স্যারের সাথে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে। আর পরীক্ষার ডেট তো দেখছো, প্রথম 44 জন, এরপরে 44 জন, এরকম করে পরীক্ষা হবে। জি স্যার। ঠিক আছে, আর প্রিপারেশন ভালো নিও। 1 থেকে কত পর্যন্ত? 1 2 3। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই থাক। স্যার